দিতে পারবো। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন এবং আমাদের সাথে জয়েন করছেন আমাদের প্রফেসর ডক্টর নুরুল হুদা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, আরো অন্যান্য যারা আছেন। আজকে আমরা এমফিল মাস্টার্স অফ ফিলোসফির ফাইনাল ভাইভা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এখানে আমরা প্রথমে একটা থিসিস দেখছি, প্রপোজাল দেখছি। প্রপোজালে ভেরিয়েবলস আছে। ভেরিয়েবলসে আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, কন্ট্রোল ভেরিয়েবলস আছে। আমরা একটু জানবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো দ্য ভেরিয়েবল দ্যাট ইনফ্লুয়েন্সেস অর কজেস এ চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল। দেখেন, এটাই কিন্তু এই জায়গাটা, এই যে রিটার্ন অন অ্যাসেট আমি শো করতেছি এখানে, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কি করতেছে, আমার প্রফিটেবিলিটিটাকে চেঞ্জ করে দিতেছে। তাহলে কি, প্রফিটেবিলিটিটা হলো অ্যানাদার একটা ভেরিয়েবল, যেটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো আমার রিটার্ন অ্যান্ড অ্যাসেটস। এখন আপনি আপনার প্রপোজালটাতে ঘাটলে দেখবেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়েছেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়েছেন, কন্ট্রোল ভেরিয়েবল দিয়েছেন। ওকে, আমি একটা ভেরিয়েবল নিয়ে এখন কথা বলছি, রিটার্ন অন অ্যাসেটস, আর ও এ। প্রত্যেকেই রিটার্ন অন অ্যাসেটস কিন্তু দিয়েছেন, নিশ্চয়ই দিয়েছেন। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো যেটা ইনফ্লুয়েন্স করে or কারণ হয়ে দাঁড়ায়, কজেস এ চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল। তার মানে রিটার্ন অন অ্যাসেটস যদি আমার কম হয়, প্রফিটেবিলিটি কমে যাবে, তাই না? জি জি, রিটার্ন অন অ্যাসেটস যদি বেড়ে যায়, আমার প্রফিটেবিলিটি বেড়ে পারবে। যাবে। জি, তার মানে কি, একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে চেঞ্জ করে দিচ্ছে না? right, একদম ক্লিয়ার না জিনিসটা এখন? জি, তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিটার্ন অন অ্যাসেটস বেড়ে যাওয়ার কারণে আমার প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট করতেছে। এইটাই আমি এখানে দেখাচ্ছি যে দ্য ভেরিয়েবল দ্যাট ইনফ্লুয়েন্সেস অর কজেস এ চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল। জি, জিনিসটা মানে রাইট। হ্যাঁ, একদম মাথার ভিতরে ঢুকে যাবে এখন। একদম আর এটার সুন্দর। একটা এক্সাম্পল এখানে দিছে, প্রাইস অফ এ প্রোডাক্ট এফেক্ট সেলস। স্বাভাবিকভাবে একটা প্রোডাক্টের প্রাইস যদি হাই হয়, সেলসে এফেক্ট করবে, কমে যাবে সেলস নিশ্চিতভাবেই। আবার রাইট, এটাও ঠিক, প্রাইস কমে গেলে সেলস বেড়ে যেতে পারে। সব ক্ষেত্রে আবার এটা সেম না হইতে পারে। সেক্ষেত্রে আমাকে আরো ভেরিয়েবল, যেটা আমি এখানে দেখিয়েছি, সেটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্বন্ধে আমরা একটু জেনে আসি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, দ্য আউটকাম অর ইফেক্ট বিং মেজার্ড। দ্য আউটকাম অর ইফেক্ট বিং মেজার্ড, ঠিক আছে? আচ্ছা কামাল ভাই, এখানে একটু বলি। জি জি, শিওর শিওর। আউটকাম আর ইফেক্ট বিং মেজার্ড, হুম রাইট। হুম। এটা এটা যদি আমরা বাংলায় একটা সিঙ্গেল ওয়ার্ডে আনতে চাই তাহলে সেটাকে কি বলতে পারি? এটা রিটার্ন, রেভিনিউ। আপনি মাল বিক্রি করছেন, টাকা আসবে, রিটার্ন, আউটকাম, এটাই আউটকাম। ঠিক আছে? না, আপনি সারা বছর ব্যবসা করতেছেন কিসের জন্য? প্রফিটের জন্য। রিসার্চের ক্ষেত্রে আমরা কি শব্দটা আনতে পারি? রিসার্চের ক্ষেত্রে এই যে, আমরা তো এই রিসার্চের ক্ষেত্রে এইটা আনতেছি, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, গট ইট। রিসার্চের ক্ষেত্রে এটা আনতেছি যে আমি কেন এই এটা আউটকামটা আনতেছি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো আমার এটা আউটকাম, এটা আমার রেজাল্ট, এটা আমার রেভিনিউ, এটা আমার সেলস রেভিনিউ। ঠিক আছে? সবকিছুই, এই যে সেলস রেভিনিউ ডান পাশে দেখেন, এটা এফেক্টেড বাই প্রাইস বলতেছে, সেলস প্রাইস, সেলস রেভিনিউ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে যদি আরো সহজভাবে আমরা বলি যে আপনি গার্মেন্টসে চাকরি করতেছেন। এখন গার্মেন্টসের যে কস্টিংটা, আপনি বা ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা কেন করছেন? আপনি একটা রিটার্ন পাওয়ার জন্য। এই রিটার্নটা আপনি ডেইলি বেসিসে ক্যালকুলেশন করতে পারেন, কোয়ার্টারলি বেসিসে ক্যালকুলেশন করতে পারেন, মান্থলি বেসিসে করতে পারেন, ফোর্টনাইটলি করতে পারেন, হাফ ইয়ারলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন। ইয়ারলি তো আপনি যদি কোম্পানি লিমিটেড হয়ে থাকে ম্যান্ডেটরি। ঠিক আছে? ম্যান্ডেটরি। এখন
আপনি তো মূলত ইনভেস্ট করেছেন আউটকামের জন্য, বেটার আউটকামের জন্য, আরো বেশি রেভিনিউ আর্ন করার জন্য, তাই না? বেটার ইম্প্যাক্টের জন্য। তাহলে আউটকামটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি করতেছে? একটা ভেরিয়েবল দিয়ে আরেকটা ভেরিয়েবলকে চেঞ্জ করে দিতেছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? ধরেন আমার সেলস, আমি যদি মালের দাম বেড়ে যায়, প্রাইস বেড়ে যায়, তাহলে সেলস কমে যাচ্ছে। কজাল একটা রিলেশনশিপ আছে, তাই না? জি জি একটা কজাল রিলেশনশিপ আছে। আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাতে ইম্প্যাক্ট করতেছে, আমার আউটকামে ইম্প্যাক্ট করতেছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বুঝতে হবে, আবার এটাকে সামগ্রিক ভাবেও বুঝতে হবে। ক্লিয়ার জিনিসটা? জি জি ওকে। জি। আচ্ছা, আমার ছবি দেখা যাচ্ছে না, তাই না? না, ছবি দেখা যাচ্ছে না। কেন আমার স্ক্রিন ছবি শেয়ার করছেন না? আমার ছবি না দেখার কারণটা কি? ভিডিও মোড অফ অফ আছে নাকি? হ্যাঁ, ভিডিও মোড। না, সবই তো ঠিক আছে, দেখা যাইতেছে। ইউজ ভিডিও। আচ্ছা, যাক, দরকার নাই। যা ই হোক, আসবে। আপনাকে তো অনেক দিচ্ছি। হ্যাঁ, সেটা বিষয় না, আমরা পড়াশোনা করতেছি, পড়াশোনা করি। হুম। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আমরা আমরা ছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরে গেল কি আমার কন্ট্রোল ভেরিয়েবল। এখানে আরেকটা জিনিস আমরা দিয়েছিলাম, সেটা হলো কন্ট্রোল ভেরিয়েবল। এই যে কন্ট্রোল ভেরিয়েবল আমরা কি দিছি? জিডিপি আর ইনফ্লেশন। এখন কন্ট্রোল ভেরিয়েবলটা কি জিনিস? দেখি আমরা কন্ট্রোল ভেরিয়েবলটা কি জিনিস। কন্ট্রোল ভেরিয়েবলটা হলো ভেরিয়েবলস that are kept constant to prevent influencing results. মানে এই যে এই দুইটা জিনিসের বাহিরেও একটা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে, যেটা রেজাল্টটাকে ইম্প্যাক্ট যাতে করতে না পারে। ঠিক আছে? এই জিনিসটা কি? মার্কেট কন্ডিশনস ইন এ সেলস স্টাডি। এখন আমরা বলে থাকি যে বাজার খারাপ, তোমার সেলস ভালো হবে কিভাবে? বাজার খারাপ, সেলস ভালো হবে কিভাবে? বাজার মন্দা, তাই না? জি তো এই কারণে বাজার মন্দা, এই কারণে আমার সেলস হচ্ছে না। আর সেলস না হওয়ার কারণে কি হচ্ছে? আমার আউটকাম কমে গেছে, আমার জি সেলস রেভিনিউ কমে গেছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কন্ট্রোল ভেরিয়েবল, এই তিনটা জিনিস কি আমরা এখন ক্লিয়ার হইতে পারছি? জি জি। একটু বলি, তাহলে কি ক্লিয়ার হয়েছে একটু বলি। বলেন হাফিজ ভাই, নুরুলহুদা ভাই, বলেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে কি ক্লিয়ার হয়েছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে কি ক্লিয়ার হইলাম, এবং কন্ট্রোল ভেরিয়েবল থেকে আমরা কি ক্লিয়ার হইলাম? কারণ এই জিনিসগুলি কিন্তু টিচাররা ধরবে। জি জি, বলেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কমল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে সেটাই, যেটা আমি বলছি যে আম, অন্য ভেরিয়েবলের উপর ইফেক্ট ফেলবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইফেক্ট ফেলবে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তাহলে যদি বাংলায় বলি, খাঁটি বাংলায়, তাহলে এটা আমাদের নির্ধারিত এবং ফিক্সড থাকবে। প্রাইস অফ আমরা প্রোডাক্ট। আমরা কাই স্কয়ার টেস্টে করছি না? নাল হাইপোথিসিস কোলন P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 ইকুয়াল টু P4। এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলি কি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। জি, এখন এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে আমরা যেটা এক্সাম্পল হিসেবে দেখছি, যে প্রাইস অফ প্রোডাক্ট,
তাই না ভাই? তো প্রাইস অফ প্রোডাক্ট এক্ষেত্রে তো আমার চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, প্রাইস অফ প্রোডাক্ট চেঞ্জ হবে, হবে, অবশ্যই হবে। প্রাইস অফ হবে। প্রোডাক্ট চেঞ্জ হলেই তো সেলস এ এফেক্ট পড়বে। প্রাইস অফ প্রোডাক্ট এফেক্ট করবে, ইন্ডিপেন্ডেন্ট, ভেরিয়েবল কিন্তু গুলো ইন্ডিপেন্ডেন্ট। যে প্রোডাক্টটা আমি অলরেডি তৈরি করছি মার্কেটের জন্য প্ল্যান করে, হুম তো সেটা সেটার কস্টিং কস্টিং করে আমার একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে, এটা আমাকে মার্কেটে ছাড়া হবে। মার্কেটে গেলে যখনই সেলস আপ ডাউন হবে, তখনই এটা ডিপেন্ডেন্ট পর্যায়ে চলে যাবে। হুম হুম। আর কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের বাইরেও কিছু কিছু ফ্যাক্টর থাকবে, মার্কেট কন্ডিশন বা আরো কি বলা যাইতে পারে, আচ্ছা, পলিটিক্যাল ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু, এগুলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবলের আওতায় পড়বে, যেগুলো আমাদের মার্কেট তো কনস্ট্যান্টই আছে, ইন্টারন্যাশনাল বা পলিটিক্যাল ইস্যুগুলো আহ, ওগুলো তো কনস্ট্যান্টই আছে, এগুলোর উপরেও আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে প্রভাব পড়বে, এরকম নাকি? আচ্ছা, আমি একটু মিস করে ফেলছি, আরেকবার বলেন কাইন্ডলি। কোথা থেকে বলবো, কন্ট্রোল থেকে? যেখান থেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এই তিনটা কোশ্চেন থেকে কোশ্চেন আপনাকে করবেই, মাস্ট ধরে রাখেন। একদম 100% শিওর আপনি এখান থেকে কোশ্চেন পাবেন। কারণ কি, প্রত্যেকে তার প্রপোজালের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কন্ট্রোল ভেরিয়েবল উল্লেখ করে দিয়েছেন। মাস্ট এখান থেকে কোশ্চেন করবে। আবার একটু ক্লিয়ার হয় জিনিসটা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আমার আহ, অন্য ভেরিয়েবলের উপর এফেক্ট ফেলবে বা চেঞ্জ করবে, হুম। মাত্রা চেঞ্জ করে দিতে পারে, ডিগ্রি চেঞ্জ করে দিতে পারে। ইনফ্লুয়েন্স করবে, একটা প্রভাব ফেলবে, একটা কজ, একটা কজ। তার একটা জ্বর cause- বেড়ে গেছে, জি জি, টেম্পারেচার বেড়ে গেছে, একটা কজ। cause। সেলস বেড়ে কমে গেছে, কারণ কি, প্রোডাক্ট বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেছে। আর ইনফ্লুয়েন্সেস অর ডিপেন্ড, কজেস এ চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হলে পরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ধারণ করার ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে? আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমি নির্ধারণ করব কিভাবে? আপনি ধরেন অবজার্ভ ফ্রিকোয়েন্সি 10 দিল, জি ঠিক আছে, ওই অবজার্ভ ফ্রিকোয়েন্সি 10 দিল, 10-এর জায়গায় 20 দিয়ে দিল। আপেলের দাম 400 টাকা কেজি, এখন 800 টাকা কেজি হয়ে গেছে। 800 টাকা একটা কি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, না আমার আমার বা আপনার রিসার্চের ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে সিলেক্ট করতে পারি? এই তো, এই জিনিসটাই তো আমি দেখাইতেছি এতক্ষণ যাবত। এই যে আপনার প্রপোজালটা আপনার কাছে না থাকলে আপনি অবশ্য বলতে পারবেন না আপনি কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়েছেন। আপনার সাবজেক্ট কি ছিল? আমার হচ্ছে কম্পেনসেশন ম্যানেজমেন্ট। কম্পেনসেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কম্পেনসেশন ম্যানেজমেন্ট, যেটার ইনফ্লুয়েন্স করবে পাবলিক অ্যান্ড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসে। সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার কি ছিল? পাবলিক কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। না আমার না, কম্পারেট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক তো হলো আপনার একটা টপিকস। আমার যেমন টপিকসটা কি, দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। ঠিক আছে, আমি কি করব, আমার নন পারফর্মিং লোনের যে ইম্প্যাক্টটা পড়তেছে প্রফিটেবিলিটিতে। নন পারফর্মিং লোন মানে কি, আপনি আমার কাছ থেকে টাকা নিছেন ধার, ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিছেন, ব্যাংকে আর টাকা ফেরত দিচ্ছেন, তাহলে লোনটা কি হলো, নন পারফর্মিং হয়ে গেল। তাহলে নন পারফর্মিং লোন হয়ে যাওয়াতে কি হলো, আমার আমার প্রফিটেবিলিটিতে হিট পড়তেছে। কারণ আপনারা টাকা দিছি, টাকা দিয়ে আমি ইন্টারেস্ট ইনকাম করব, ইন্টারেস্ট ইনকাম হওয়া তো দূরের কথা, আসলেই নাই। ক্লিয়ার জিনিসটা? না, আপনি আমার আমার হচ্ছে জিনিসটা, আমার আমি জিনিসটা বুঝতে পারতেছেন কিনা বলেন আগে, না বুঝলে আবার বলবো। না বুঝতে পারছি, মানে বুঝতে পারছি।
আমার যে সাবজেক্টটা, আমার টাইটেলটা হলো দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি এন্ড এম্পেরিক্যাল এভিডেন্স। এম্পেরিক্যাল এভিডেন্স মানে কি? পরীক্ষামূলক প্রমাণ। এই পরীক্ষামূলক প্রমাণ টেস্টেড টেস্টেড আমরা হাইপোথিসিস কথা বলতেছিলাম গতকালকে। হাইপোথিসিসটা কি? এটা টেস্টেবল একটা স্টেটমেন্ট, একটা প্রেডিক্ট করা যে ভেরিয়েবল গুলো একটা আরেকটার উপর কতটুকু ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্সি আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। করছিলাম না হাইপোথিসিস নিয়ে? হ্যাঁ তাহলে হ্যাঁ আমার এই যে বলতেছি দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন, ইম্প্যাক্ট নন পারফর্মিং লোনের ইম্প্যাক্টটা কতটুকু পড়তেছে প্রফিটেবিলিটির উপর, জি এইটা আমরা প্রমাণ করব এন্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। কমার্শিয়াল ব্যাংকের যে ডাটা আছে, তাদের যে নন পারফর্মিং লোন আছে, তাদের যে টোটাল অ্যাসেটস আছে, তাদের যে রিটার্ন অন অ্যাসেটস আছে, তাদের যে ক্যাপিটাল এডিকুইসি রেশিও আছে, তাদের যে ব্যাংক সাইজ আছে, এটা কতটুকু এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কতটুকু ইম্প্যাক্ট করতেছে প্রফিটেবিলিটির উপর, এটা আমরা এম্পেরিক্যাল এভিডেন্স করব, টেস্টেড করব। এখানে টেস্ট করতে গিয়ে আমাকে কি করতে হইতেছে? আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শিখতে হচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শিখতে হচ্ছে, কন্ট্রোল ভেরিয়েবল শিখতে হচ্ছে। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল মোটামুটি শিখলাম। এখানে আরো অনেক ভেরিয়েবল আছে, আমরা ওইগুলিতে যাব না, যাওয়া ঠিক হবে না। এখন কোরিলেশন আমরা একটু আলোচনা করব। আর বেশি সময় নাই, আমরা 27 মিনিট আর আছে আজকে, আজকে 11টা পর্যন্ত। কোরিলেশনটা কি? কোরিলেশনটা হলো এটা মেজার করে স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এই যে আমরা পড়লাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু কন্ট্রোল ভেরিয়েবল, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কন্ট্রোল ভেরিয়েবল পড়লাম, এইটার মধ্যে কতটুকু একটা আরেকটার সাথে রিলেশনশিপটা কতটা শক্তিশালী, স্ট্রেংথটা কত শক্তিশালী, অথবা একটা ডিরেকশনটা কি দিচ্ছে, এটা আমরা দেখব কোরিলেশনের মাধ্যমে। এই যে কোরিলেশন মেজার্স দ্য স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। দেখেন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এইটার দুইটার মধ্যে রিলেশনটা কত স্ট্রং, কতটা ডিরেকশন দিচ্ছে, ডিরেক্টলি কোনোটা এফেক্ট করতেছে কিনা, এইটাই আমরা কোরিলেশনের মাধ্যমে টেস্ট করব। ইট হেল্পস ডিটারমাইন whether an increase or decrease in one variable is associated with an increase or decrease in another। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমি ইনক্রিজ করি, আমার মানে প্রাইস যদি হাই করি, সেলস কি কমে যায় না বেড়ে যায়? তাহলে কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এইটাই কোরিলেশনের মাধ্যমে টেস্ট করা। কোরিলেশন কি? measures the strength and direction of a relationship between two variables, দুইটা ভেরিয়েবলের মধ্যে ডিটারমাইন করে whether an increase or decrease in one variable is another associated with increase or decrease with another variable। তাহলে কোরিলেশনটা একদম ক্লিয়ার। এখন কোরিলেশনের মধ্যে আমরা তিনটে জিনিস পাই, একটা হলো পজিটিভ কোরিলেশন, একটা হলো নেগেটিভ কোরিলেশন, একটা হলো জিরো কোরিলেশন, নো কোরিলেশন। কখন পজিটিভ কোরিলেশন? both variables move in the same direction। যে প্রাইসে বাড়লো, এটার ইয়াও বেড়ে গেল, কি বলে আমরা যে সেলসও বেড়ে গেল। হ্যাঁ, প্রাইসও বেড়ে গেল, সেলসও বেড়ে গেল, হয় না এরকম? হ্যাঁ হ্যাঁ এরকম অনেক প্রোডাক্ট আছে, প্রাইস অনেক বাড়ে প্রোডাক্ট আছে, প্রাইসও বাড়ছে, সেলসও বাড়ছে। আবার নেগেটিভ কোরিলেশন হইতে পারে, যেটা প্রাইস বাড়লে নরমালি যেটা স্টেটমেন্ট, নরমাল জেনারেল স্টেটমেন্ট যেটা প্রপোজিশন, যেটা প্রাইস বাড়লে সেলস কমে, এটা হলো একটা নরমাল প্রপোজিশন। প্রপোজিশন, এখন প্রপোজিশনের কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ প্রপোজিশন? ইটস এ জেনারেল স্টেটমেন্ট। তাহলে পজিটিভ কোরিলেশন হলো যে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে।
কমে যেটা এটা হলো নেগেটিভ রিলেশনশিপ, আর বাড়ে যেটা এটা হলো পজিটিভ রিলেশনশিপ। আরেকটা হলো নো রিলেশনশিপ এক্সিস্ট, কোনো রিলেশনশিপই নাই। ঠিক আছে, দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হায়ার এডুকেশন লেভেল হায়ার স্যালারি। এটা কি হলো? পজিটিভ কোরিলেশন। মানে হায়ার এডুকেশন মানে আমরা এখন পিএইচডি করতেছি, আমার স্যালারি আরো বাড়বে, এটা টার্গেট, তাই না? আমার ইনকাম লেভেল আরো বাড়বে, তাহলে তার মানে এটা পজিটিভ কোরিলেশন। ক্লিয়ার জিনিসটা? এখন আমার হ্যাঁ থিসিসের প্রপোজালের সাথে যদি আমি এটা ডিফেন্ড করার চেষ্টা করি, যে রিটার্ন অন অ্যাসেটস যদি বাড়ে আমার প্রফিটেবিলিটি বেড়েছে। ক্লিয়ার? কারণ রিটার্ন অন অ্যাসেট মানেই তো হলো টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। টোটাল আমি 100 টাকা খাটাইলাম, খাটাইয়া আমি ইনকাম করলাম 10 টাকা, তাহলে রিটার্ন অন অ্যাসেট আমার কত? 10%। 10%। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টোটাল ক্লিয়ার। ইনকাম হ্যাঁ। হ্যাঁ, টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, রিটার্ন অন অ্যাসেটস তো তাই, তাই না? হুম। তাহলে পজিটিভ কোরিলেশন, রিটার্ন অন অ্যাসেট বাড়লে প্রফিটেবিলিটি বাড়বে। আর নেগেটিভ কোরিলেশন কি? রিটার্ন অন অ্যাসেট কমলে প্রফিটেবিলিটি আলটিমেটলি কমে যাবে। কমে যাবে। আর জিরো রিলেশন কি? যে রিটার্ন অন অ্যাসেটস বাড়ুক বা কমুক, প্রফিটেবিলিটি বাড়ুক বা কমুক, কোনো রিলেশন নাই, জিরো রিলেশন। যেমন এখানে একটা উদাহরণ দিছে, শো সাইজ এন্ড ইন্টেলিজেন্স। জুতা বড় হয়েছে না ছোট হয়েছে এটার সাথে তো ইন্টেলিজেন্সের কোনো রিলেশন নাই, আছে? হুম। নো রিলেশন। রিলেশন, রিলেশনশিপ কোরিলেশনের ইয়া কি, রেঞ্জ হলো -1 থেকে +1, মানে 1 টু আর প্লাস। মাঝখানে হলো 0। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো r ইকুয়াল টু n সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই রুট স্কয়ার n সামেশন অফ এক্স স্কয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কয়ার ইনটু n সামেশন অফ ওয়াই স্কয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কয়ার। তাহলে এইটার ফর্মুলা দিয়ে এখানে আমরা এটা প্রমাণ করব। প্রমাণটা করব, এখন ডাটা নিতে হবে, ডাটা নিয়ে আমাকে প্রমাণ করতে হবে কতটুকু কোনটা রিলেশনশিপ আছে। এই জন্যই কিন্তু ওই যে ডাটা সফটওয়্যার, পাইথন, এসপিএসএস, স্টাটা, হ্যাঁ, এই ডাটা সফটওয়্যার কিন্তু এই জন্যই। ম্যানুয়ালি করতে হইলে আমাদেরকে ওই ডাটা নিয়ে সূত্রে ম্যানুয়ালি বসাইতে হবে হ্যাঁ, নাকি? ম্যানুয়াল তো আপনার কোনো অ্যানালাইসিস হবে না, ডাটাটাকে এই সফটওয়্যারের মধ্যে ফেলতে হবে। এই যে ধরেন রিটার্ন অন অ্যাসেটস, আমি 20টা ব্যাংকের, আমি বলছি যে 20টা ব্যাংকের রিটার্ন অন অ্যাসেটস নিব। হুম, 20টা ব্যাংকের রিটার্ন অন অ্যাসেটস নিব, 20টা ব্যাংকের ক্যাপিটাল এডিকুইসি রেশিও নিব, 20টা ব্যাংকের ব্যাংক সাইজ নিব, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি আমার প্রফিটেবিলিটি, 20টা ব্যাংকের প্রফিটেবিলিটি নিব। নেওয়ার পরে আমরা এটা অ্যানালাইসিস করব যে একটার সাথে একটা কতটুকু কোরিলেশন আছে, রিগ্রেশন আছে। হ্যাঁ, ভেরিয়েবলস গুলি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর কতটা ইম্প্যাক্ট পড়তেছে, কতটা স্ট্রং রিলেশনশিপ আছে। ঠিক আছে, এখন রিগ্রেশন অ্যানালাইসিসটা কি? রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা যদি একটু পড়ি, আপনি পড়েন, ইয়া ভাই আপনি, হাফিজ ভাই আপনি পড়েন এখন, আপনি হুদা এখন ভাই, বুঝান হুদা রিগ্রেশন ভাই কি অ্যানালাইসিস। আছে? হুদা ভাই কি আছে নাকি? হুদা ভাই আছে? হুদা ব্যস্ত ভাই আছে? মিউট করে, হুদা ভাই মিউট করে আছে, কথা বলতেছে না। Regression analysis. জি। Regression analysis is a statistical technique used to examine the relationship between an independent variable and a dependent variable. হুম It helps predict the value of one variable based on the value of another. হুম এটা আপনি হচ্ছে নিজের মতো করে, আপনি নিজে যতটুকু জানেন এতটুকু বলেন, এটা এটা যতটুকু পড়ছেন, এখন নিজের মতো আপনি তো জানেন জিনিসটা, রিগ্রেশন অ্যানালাইসিসটা বলেন। regression analysis is a process uh, to find out the relationship between two variables, that is dependent variables and independent variables. হ্যাঁ, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। Technique. এই যে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের রিলেশনশিপটা বের করার জন্য প্রেডিক্টর এবং আউটকাম, প্রেডিক্টর হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, যে আমি
রিটার্ন অন অ্যাসেটস আমার 10 হইতে পারে, আউটকাম দেখা গেল এটা 5 হয়েছে। তাহলে এই রিলেশনশিপটা আমার বের করা, রিটার্ন অন অ্যাসেটস এবং এই যে প্রেডিক্টর, প্রেডিক্টর হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আউটকামটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা আগে দেখে আসছি ভেরিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল। ভাই, জি ভাই। রিগ্রেশনের ভালো বাংলা কি হচ্ছে? রিগ্রেশন অ্যানালাইসিস, এই যে আমরা একটু পড়ি, পড়লে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। রিগ্রেশন অ্যানালাইসিস একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সোজা কথা। এটা একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের একটা রিলেশনশিপ বের করে, রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, কোরিলেশন, কোরিলেশন হচ্ছে প্রসেস অফ মেজারিং স্ট্রেংথ। কোরিলেশনটা হলো একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের স্ট্রেংথটা বের করে, রিলেশনশিপটা বের করে। হ্যাঁ, এটা একটা রিলেশনশিপ, আর ওই কোরিলেশনটা একটা রিলেশনশিপ। এটা হলো মিজার করে, এটা হলো মিজার করে স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ রিলেশনশিপ। দেখেন এখানেও কিন্তু রিলেশনশিপ আছে, রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। কোরিলেশনও কি করে, রিলেশনশিপটা বের করে। এই রিলেশনশিপটা কি, এটা স্ট্রেংথটা এবং ডিরেকশনটা কতটা শক্তিশালী, কতটা শক্তিশালী মানে ডিপেন্ডেন্সি আছে, কতটা একটার উপর আরেকটা কতটা রিলেটেড, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপটা কতটুকু টেস্ট করতে হবে। কোরিলেশন, strength measures the strength and direction, measures the strength and direction। আর রিগ্রেশনের ক্ষেত্রে এটা হলো, এই অ্যানালাইসিসটা হলো, রিগ্রেশন অ্যানালাইসিসটা হলো একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এই টেকনিকটা কি, relationship between independent variable predictor and dependent variable outcome. It helps predict the value of one variable based on the other value of another. It helps predict the value of one variable based on value of another. আমরা যেটা বলতেছিলাম যে আমার রিটার্ন অন অ্যাসেটস 10%, এখন এখানে ইনকাম 100 টাকা ইনভেস্ট করছি, 10 টাকা ইনকাম হয়েছে, তাহলে একটা আরেকটার সাথে কি হচ্ছে, একটা রিলেশনশিপ। হ্যাঁ, সিমিলিয়ার, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কি, রিলেশনশিপ বিটুইন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিম্পল লিনিয়ার রিগ্রেশন, ধরেন এই যে এখানে আমরা রিটার্ন অন অ্যাসেটস একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রফিটেবিলিটি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই একটার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আরেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপটা, এটা হলো কি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা কি, সেটা হলো এখানে ধরেন রিটার্ন অন অ্যাসেটস, এখানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এখানে ব্যাংক সাইজ, ঠিক আছে, মাল্টিপল না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাই বলছে involves two or more independent variables affecting one dependent variable। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার একটা প্রফিটেবিলিটি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো আমার এখানে রিটার্ন অন অ্যাসেটস, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, ব্যাংক সাইজ। ওকে, তাহলে আমরা এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা বুঝে গেলাম। হ্যাঁ, এটা হাউস প্রাইস বেসড অন সাইজ, লোকেশন এন্ড নাম্বার। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা দেখেন, প্রেডিক্টিং হাউস প্রাইস, হাউস প্রাইসটা এখন 700 স্কয়ার ফিটের একটা বাসা, হয়তো ধরেন 40 লাখ টাকা। তাহলে যদি আমি এটা 1400 স্কয়ার ফিট হয়, তাহলে স্বাভাবিকভাবেই 80 লাখ টাকা হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা আমরা বুঝলাম। এখন কোশ্চেন আসতে পারে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, হ্যালো হ্যালো, তারপরে রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশনটা হলো y ইকুয়াল টু b0 প্লাস bx b1x প্লাস e, y ইকুয়াল টু
y equal to হ্যালো, হ্যাঁ কামাল ভাই, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো বাবা। আচ্ছা ঠিক আছে, মামনির মেসেজ আমি দেখছি ক্লাস শেষ করে। ওকে বাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, ওকে, বাই বাই। আচ্ছা, আমরা ওই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বুঝছি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা বের করে। যেমন প্রেডিক্ট সেলস বেসড অন অ্যাডভার্টাইজিং স্পেন্ড, যে অ্যাডভার্টাইজিং বাড়াইলে সেলস এর উপর কতটা ইম্প্যাক্ট পড়ে। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা হলো কয়েকটা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন এখানে আমার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রিটার্ন অন অ্যাসেটস একটা, ক্যাপিটাল এডিকুইসি রেশিও একটা, ব্যাংক সাইজ একটা, ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা শুধুমাত্র, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তাহলে এটাই এখানে বলছে ইনভলভস টু অর মোর ভেরিয়েবলস এফেক্টিং ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, প্রেডিক্ট হাউস প্রাইস বেসড অন সাইজ লোকেশন এন্ড নাম্বার। ধরেন 500 স্কোয়ার ফিটের একটা বাসা 10,000 টাকা স্কোয়ার ফিট হলে ভ্যালু হলো 50 লাখ টাকা। এখন যদি 1000 স্কোয়ার ফিট হয় তাহলে তো ডাবল হয়ে যাবে না প্রাইসটা? জি, এই জিনিসটাই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরেন আপনার 500 স্কোয়ার ফিট একটা ভেরিয়েবল, 1000 স্কোয়ার ফিট একটা ভেরিয়েবল, 2000 স্কোয়ার ফিট একটা ভেরিয়েবল। স্বাভাবিকভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি বেড়ে যাচ্ছে না? 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, জি, এরকম ভাবে বেড়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার এখন জিনিসটা? জি জি, ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে রিগ্রেশন অ্যানালাইসিসের আমরা রিগ্রেশন ইকুয়েশনটা হলো y ইকুয়াল টু b0 প্লাস b1 x প্লাস এরর। ওকে, আমরা ডাটা দিয়ে এখানে দেখলাম রিগ্রেশন ইকুয়েশন y ইকুয়াল টু b0 প্লাস b1 x, y ইকুয়াল টু সেলস রেভিনিউ, x ইকুয়াল টু অ্যাডভার্টাইজিং স্পেন্ড। তাহলে b0 intercept the predicted value of y when x equal to 0, b1 slope how much y changes for each unit increase in x। আমরা এতক্ষণ যা বুঝাইলাম বললাম সেটা হলো এই, এখন ইকুয়েশনের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ডাটাটা দিয়ে ইকুয়েশনের মাধ্যমে এটা টেস্টেড করতে হবে। প্রতিটা এই থিসিস মানে হলো টেস্ট করা একটার সাথে আরেকটা টেস্ট করা। এখানে ইন্টারসেপ্ট b0 ইকুয়াল টু 5 ধরলাম, x তাহলে ইফ নো মানি স্পেন্ট অন অ্যাডভার্টাইজিং x ইকুয়াল টু 0, মানে অ্যাডভার্টাইজিং এর পিছনে আমি কোনো খরচই করলাম না, 0, x ইকুয়াল টু 0, আমার ভেরিয়েবল x ইকুয়াল টু 0, তাহলে এক্সপেক্টেড সেলস রেভিনিউ কি হবে? 5,000 টাকা, যা আছে তাই থাকবে। b0 ইন্টারসেপ্ট 5, তাই থাকবে। এখন জি, b1 স্লোপ, b1 ইকুয়াল টু 2 যদি ধরা হয়, তাহলে ফর এভরি 1000 ইনক্রিজ ইন অ্যাডভার্টাইজিং সেলস রেভিনিউ ইনক্রিজেস 2000, মানে b1 ইকুয়াল টু 2, তাহলে 1000 ইনটু 2 ইকুয়াল টু 2000 টাকা, সেলস রেভিনিউ ইনক্রিজ হবে 2000 টাকা। মানে একটার সাথে আরেকটা রিলেশনশিপ। তাহলে আর স্কয়ার হলো কি রিগ্রেশন, না আর স্কয়ার হলো, আর স্কয়ারটা কি? আর স্কয়ার তো কাই স্কয়ার, আর এস না না, এখানকার আর স্কয়ার হলো রিগ্রেশন। আর স্কয়ার ইগরে। আর স্কয়ার হলো measures how well the independent variable explains the dependent variable। আরে এটা এই মুহূর্তে মাথায় আসতেছে না। আমরা তো আর স্কয়ারের অঙ্ক করলাম না? হ্যাঁ হ্যাঁ, আর স্কয়ারের অঙ্ক করছি, ওকে ফাইন, ঠিক আছে। আমরা এটা বুঝে যাব। আর স্কয়ার্ড the model explains 100% of the variance in sales revenue। তারপরে কন্ট্রোল ভেরিয়েবলটা কি? দেখেন এখানে আমরা ভেরিয়েবল শিখছি, ভেরিয়েবলের মধ্যে 3টা ভেরিয়েবল শিখছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট রাইট, ভেরিয়েবল
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল। এখন কন্ট্রোল ভেরিয়েবলটা আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করি নাই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলোচনা করছি, কন্ট্রোল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আলোচনা করছি, একটা আরেকটার সাথে রিলেশনশিপ বের করছি, কোরিলেশন টেস্ট বের করছি আমরা। তারপরে আপনার এই রিগ্রেশন অ্যানালাইসিস বের করছি। রিগ্রেশন অ্যানালাইসিস করতে যে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করছি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসে কি করছি আমরা, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা বের করছি, টেস্ট করছি আমরা, টেস্ট করে রেজাল্টটা বের করছি। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কি করলাম, যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপটা বের করলাম। কিন্তু কোরিলেশন কন্ট্রোল রিলেশনশিপের কিন্তু আমরা কন্ট্রোল ভেরিয়েবলের আমরা কোনো আলোচনা করি নাই। এখন আমরা কন্ট্রোল ভেরিয়েবলের আলোচনা করি। What is control variable? A control variable is a variable that researcher keep constant to ensure that it does not influence the dependent variable in a study. It helps to isolate the effect of the independent variable on the dependent variable, making the results more reliable. Control variable টা কি করে? এটা কনস্ট্যান্ট করে রাখে রেজাল্টটাকে ট্রাস্টেড করার জন্য। যে দেখেন এখানে এই জিনিসটা একটু যদি এক্সাম্পল আকারে দেওয়া হয়, স্টাডিং দ্য ইফেক্ট অফ অ্যাডভার্টাইজিং স্পেন্ড অন সেলস রেভিনিউ। অ্যাডভার্টাইজিং স্পেন্ড, সেলস রেভিনিউ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এখানে অ্যাডভার্টাইজিং স্পেন্ড, আমি 100 টাকা খরচ করলাম অ্যাডভার্টাইজিং এ। সেলস রেভিনিউ হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন মার্কেট কন্ডিশনসটা হলো আমার কন্ট্রোল ভেরিয়েবল। মার্কেট কন্ডিশনসটা কি, আমার একজন কম্পিটিটর আছে, আমি চিন্তা করতেছি কি আমি 100 টাকা অ্যাডভার্টাইজ করলে আমার সেলসটা 200 টাকা বাড়বে। কিন্তু দেখা গেল আমার প্রোডাক্ট আরেকজনও মার্কেটিং করতেছে, সেলস করতেছে। তাহলে সে এরকম ভাবে মার্কেটিং করছে যে আমার প্রোডাক্টটা আর কেউ কিনেই নেই, মার্কেট কন্ডিশনটা তার ফেভারে চলে গেছে। তাহলে এই যে কন্ট্রোল ভেরিয়েবলটা, এই কন্ট্রোল ভেরিয়েবলটা কি করতেছে, আলটিমেটলি আমার রেজাল্টটাকে এজ ইট ইজ রাখতেছে, কোনো চেঞ্জ করতেছে না। আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে না। মার্কেট কন্ডিশনস। আরেকটা এক্সাম্পল দিছে, স্টাডি টুলস অন এক্সাম স্কোরস, মেজারিং দ্য ইম্প্যাক্ট অফ স্টাডি আওয়ার্স অন এক্সাম স্কোরস। আমরা নর্মালি চিন্তা করি কি, যে আমি যদি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়তে পারি তাহলে আমার এক্সামের রেজাল্ট ভালো হবে। তাহলে স্টাডি আওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সাম স্কোরসটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার এই স্কোর স্টাডি আওয়ারের উপর ডিপেন্ড করতেছে আমার এক্সামে স্কোরটা বাড়বে না কমবে। আমি যদি কম পড়াশোনা করি তাহলে স্কোর কমবে, আমি যদি বেশি পড়াশোনা করি স্কোর বাড়বে। এখন এটা তো সব ক্ষেত্রে ঠিক না। কিছু স্টুডেন্ট আছে তাদের আইকিউ খুবই ভালো, তারা কম পড়াশোনা করলেও অনেক বেশি স্কোর করতে পারে। আবার কিছু ডাল স্টুডেন্ট আছে, অনেক বেশি আওয়ার পড়াশোনা করলো কিন্তু রেজাল্ট স্কোর ভালো হইলো না। আবার ইনস্টিটিউশনের টাইপও এরকম হইতে পারে যে ভালো, যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভালো করবে, এটা আমাদের একটা প্রপোজিশন, প্রজেকশন, হাইপোথিসিস। এখন ঢাকা ইউনিভার্সিটির ছেলে সব কি ভালো করে? না না। তাইলে এই যে কন্ট্রোল ভেরিয়েবলটা এরকম এক্সেপশনাল। আরেকটা জিনিস দিয়েছে, এক্সামিনিং হাউ এক্সারসাইজ এফেক্টস ওয়েট লস। আমরা 1 ঘন্টা এক্সারসাইজ করব, আমার ওয়েট লস হবে, আমরা সবসময় ধরে নিই। কিন্তু কন্ট্রোল ভেরিয়েবল বলতেছে যে না, এটার সাথে আরো ডায়েট আছে ইস্যু, এইজ আছে ইস্যু, মেটাবলিজম ইস্যু আছে। আমি 1 ঘন্টা হাঁটলাম কিন্তু আমার ডায়েট কন্ট্রোল করলাম না, তাহলে কিন্তু আমার এক্সারসাইজ এই ওয়েট লস হবে না, আরো ওয়েট গেইন হয়ে যাবে, হবে না? জি। তাহলে কি দাঁড়াচ্ছে, why are control variables important? Reduce confounding effects. They prevent other factors from influencing the dependent variable. Prevent other factors
from influencing the dependent variable. আমি এখানে পড়ছিলাম কি যে স্টাডি আওয়ার যদি বাড়ায় এক্সাম স্কোর বাড়বে, কিন্তু এটার সাথে স্টুডেন্ট আইকিউ আছে, স্কুলের টাইপ আছে, কনফাউন্ডিং একটা ইফেক্ট আছে। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইনফ্লুয়েন্সটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেই সম্পর্কিত না, এখানে কন্ট্রোল ভেরিয়েবলটা একটা রিলেশনশিপ আছে। তারপর ইনক্রিজ অ্যাকুরেসি ensures the results are due to the independent variables. Ensures the results are due to the independent variables and not external influence. And আমি এটা আরেকটা টেস্ট, ইনক্রিজ অ্যাকুরেসি। ধরেন আমি বললাম যে ভাই স্টাডি টুর আওয়ার বেশি হয়েছে, তার এক্সাম স্কোর ভালো হবে, কিন্তু হচ্ছে না কেন? ওই যে কন্ট্রোল ভেরিয়েবল এখানে ইনক্রিজ দ্য অ্যাকুরেসি লেভেলটা বাড়াই দিচ্ছে। যে আমি তো বলতেছি স্টাডি আওয়ার বাড়াইলে পরেই তার এক্সাম স্কোর বাড়বে, কিন্তু এখানে বাড়তেছে না কেন? এখানে 5 জন স্টুডেন্ট আগে 5 ঘন্টা করে পড়তো, এখন 10 ঘন্টা করে পড়তেছে। আগে সে তারা স্কোর ছিল 2.5, এখনো 2.5 আছে। তার মানে অ্যাকুরেসি লেভেলটা তখন আমার ডিপেন্ড করবে কন্ট্রোল ভেরিয়েবলের উপর, যে ভাই তার আইকিউ আপডেট হচ্ছে না, বা তার স্কুল টাইপ ইনস্টিটিউশন টাইপটা ওইরকম না, তারা ওইরকম ভাবে তাকে টেক কেয়ার করতেছে না। তারপর ইমপ্রুভ ভ্যালিডিটি, কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। দেখছেন ইম্প্যাক্ট স্ট্রেংথ করে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, যে স্টাডি আওয়ার বাড়াইলো স্কোরও বাড়বে। কজ এন্ড ইফেক্ট, একটার সাথে আরেকটা কজাল রিলেশনশিপ। গেল রিগ্রেশন অ্যানালাইসিস, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস ইনকর্পোরেটিং এ কন্ট্রোল ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবলস ফর রিগ্রেশন মডেল, এগুলি অনেক কিছু আমি আজকে স্টাডি করছি। হ্যাঁ, স্টাডি করে অনেক আমি এই জিনিসগুলি বের করছি, যে আমার যে প্রপোজালটা আমি জমা দিয়েছি, প্রপোজালটার সাথে আমি রিলেট করা, যে আমার এই 1 বছর 1.5 বছরের পড়াশোনার পরে ফাইনাল টার্মের আমার পরীক্ষা হওয়ার পরে আমি যে প্রপোজালটা দিয়েছিলাম, এই প্রপোজালে আমার আপলিফটটা কি হয়েছে, আপডেটটা কি হয়েছে। যে আমি তো আসলে তখন দিয়েছিলাম রিটার্ন অন অ্যাসেটস একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি জিনিস এটাই আমি জানতাম না। এটার সাথে রিলেশনশিপটা প্রফিটেবিলিটিটা একটা জেনারেল হাইপোথিসিস ছিল, জেনারেল প্রপোজিশন ছিল যে হ্যাঁ রিটার্ন অন অ্যাসেটস বাড়লে আমার প্রফিটেবিলিটি বাড়ছে, কিন্তু এটা টেস্টেড করার জন্য আমার যে ডাটা দরকার, আমার যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, আমার যে সফটওয়্যার জানা দরকার, এই জিনিসগুলি আমার ক্লিয়ার ছিল না। এখন আমি ক্লিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আমি প্রবাবিলিটি গুলি একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট রিলেশনশিপটা আমি বের করতে পারবো। এখানে নাল হাইপোথিসিস বের করতে পারবো, এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস বের করতে পারবো, এখানে ভেরিয়েবল বের করতে পারবো, এখানে কোরিলেশন বের করতে পারবো। এখানে কোরিলেশনটা কি, যে কোরিলেশনটা হলো এখানে লিনিয়ার সিম্পল কোরিলেশন। লিনিয়ার সিম্পল কোরিলেশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আরেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপটা, এটা হলো সিম্পল লিনিয়ার কোরিলেশন। আর মাল্টিপল সরি এটা আমি ভুল করছি। কোরিলেশনটা আবার একটু দেখে আসি। এটা আমি রিগ্রেশন অ্যানালাইসিসের কথা বলে ফেলছি। এই যে কোরিলেশন, কি both variables move in same direction, পজিটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন, এটা হলো মেজার করে যে এই রিলেশনশিপটা দুইটা ভেরিয়েবলের মধ্যে কতটুকু, ডিরেকশনটা কি দিচ্ছে। এটা কি পজিটিভ কোরিলেশন, একটার সাথে আরেকটা, একটা বাড়লে আরেকটা বাড়তেছে, এরকম পজিটিভ কোরিলেশন, নাকি একটা বাড়লে আরেকটা কমতেছে নেগেটিভ কোরিলেশন, নাকি কোনো ইম্প্যাক্টই পড়তেছে না, জিরো কোরিলেশন, নো কোরিলেশন।
ঠিক আছে? আমরা এই কোরিলেশনটা শিখলাম। তারপর আমরা রিগ্রেশন অ্যানালাইসিস শিখলাম। রিগ্রেশন অ্যানালাইসিসে কি শিখলাম আমরা? যে একটা ভেরিয়েবলের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি রিলেশনশিপটা আমরা টেস্ট করি, তাহলে এটা হলো সিম্পল রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন, এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কম্পেয়ার করি, রিলেশনশিপটা বের করি, তাহলে হবে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এই হলো আজকে পড়াশোনা মোটামুটি। আর আমরা যেটা আগামীকালকে পড়তে চাই সেটা হলো এই জিনিসগুলি আরেকটু ভালোভাবে শিখব। আজকে আমাদের এই জিনিসটা মোটামুটি ভালো আইডিয়া হলো যে আমার প্রপোজালের সাথে আমি রিলেট করতে পারলাম। ঠিক কিনা হাফিজ ভাই? জি জি, খুব সুন্দর একটা আলোচনা হয়েছে, অনেক সুন্দর। থ্যাংক ভাই, ইউ নুরুল ভাই। খুব অনেক ধন্যবাদ। কামাল হ্যাঁ, ভাই, হ্যাঁ ভাই বলেন। আমাকে সামান্য একটু সহযোগিতা করেন। সেটা হচ্ছে শিওর। আমার পিসিটাতে একটু ডিস্টার্ব, ব্লু স্ক্রিন এরর দেখাচ্ছে, জি। এই জন্য প্রপোজালটা দেখাইতে পারছি না আপনাকে। হুম, তো হুম, হুম। আমি আমার টপিকটা বলি। জি এখান জি। থেকে দেখেন তো, আপনি আপনার মতো করে আমাকে একটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড কন্ট্রোল ভেরিয়েবল কি হতে পারে। আচ্ছা বলেন, আপনার ইয়াটা বলেন। আমার টপিক হ্যাঁ হচ্ছে, কামাল ভাই, হ্যাঁ ভাই। আমি একটু বাইর হবো। হ্যাঁ, আমি ওই যে শিওর 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 ভাই, শিওর, নো হ্যাঁ, প্রবলেম, নো প্রবলেম, ঠিক বলতে আছে। হবে না, আপনি ওকে বের হয়ে ওকে। যাবেন, কোনো সমস্যা নেই, বলতে হবে না। জি 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 জি, সালাম আলাইকুম। ওকে। শিওর শিওর শিওর। হ্যাঁ হাফিজ ভাই। জি, আমার টপিক হচ্ছে কম্পেনসেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন দ্য ব্যাংকিং সেক্টর, এ কম্পারেটিভ evaluation between private and public commercial banks in Bangladesh. আচ্ছা, আপনার ইয়াটা কম্পেনসেশন ম্যানেজমেন্ট একটু আস্তে আস্তে বলেন, আমি একটু লিখি। কম্পেনসেশন ম্যানেজমেন্ট Practices in the banking প্র্যাকটিসেস, sector. এক মিনিট এক মিনিট এক মিনিট, একটু আস্তে আস্তে বলি। প্র্যাকটিসেস ইন দ্য Banking sector. ব্যাংকিং সেক্টর। জি, ব্যাংকিং সেক্টর। ওরে বাবা, আপনি আমার সেক্টরে হাত দিছেন। জি 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 তাহলে তো আপনার একটার সাথে আমারটা খুবই সম্পর্ক আছে। জি। কম্পেনসেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন দ্য ব্যাংকিং সেক্টর, তারপরে তারপরে হচ্ছে এ কম্পারেটিভ ইভালুয়েশন, কোলন আছে না? হ্যাঁ কোলন, রাইট। এ কম্পারেটিভ ইভালুয়েশন কম্পারেটিভ ইভ্যালুয়েশন বিটুইন পাবলিক বিটুইন অ্যান্ড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। পাবলিক অ্যান্ড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ। আচ্ছা, আপনার এই হাফিজ ভাই,
জি আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিছু বের করছেন, মানে আপনি এখন তো পাইতেছেন না, তাহলে কালকে পাইয়েন, একটু পাইলে শেয়ার করা যাবে। আর ভেরিয়েবলস গুলি আইডেন্টিফিকেশন আপনি এইভাবেও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি নিবেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি নিবেন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো আপনার কম্পেনসেশন প্যাকেজ, তাই না? আপনি জি জি আপনি কয়টা ব্যাংক নিবেন, স্যাম্পল সাইজ আপনার কয়টা? 20 ব্যাংকস 20 ব্যাংকস, তাহলে 20 ব্যাংকসের কম্পেনসেশন প্যাকেজ নিতে হবে আপনার, তাই না? জি জি কম্পেনসেশন একটা প্যাকেজ হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার। জি তারপরে আপনার ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিসটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্যারিয়ার গ্রোথ না ক্যারিয়ার গ্রোথ, আচ্ছা ঠিক আছে। কেন কেন এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, স্যালারি জব স্যাটিসফ্যাকশন। ধরেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো স্যালারি জব স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন। জি তাহলে কম্পেনসেশন প্যাকেজ যদি বাড়ে, জব স্যাটিসফ্যাকশন বাড়বে, কমন বাড়বে, বাড়বে। ফেনোমেনা। জি ক্যারিয়ার গ্রোথ প্রমোশন যদি ভালো দেয় বছরে বছরে, তাহলে তার জব স্যাটিসফ্যাকশন বাড়বে, পজিটিভ জি কোরিলেশন, জি জি তাই না? জি 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 তারপর ব্যাংকিং সেক্টর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, এটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, পাবলিক ব্যাংক। হ্যাঁ, সোনালী জি ব্যাংকের লোকের মানে সরকারি ব্যাংক হিসেবে তার একটা আলাদা গুরুত্ব ভাব বেশি, প্রাইভেট ব্যাংক হিসেবে কামাল মিয়ার গুরুত্ব কম। ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন কন্ট্রোল ভেরিয়েবলটা কি, যেটা আচ্ছা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার তাহলে হতে পারে যে প্রাইভেট ব্যাংক পাবলিক ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। না এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি বলছি কম্পেনসেশন প্যাকেজ, প্যাকেজ ক্যারিয়ার ঠিক গ্রোথ আছে, যেটা ক্যারিয়ার স্যালারি বোনাস বেনিফিটস গুলি আর কি। জি জি তারপরে বলছি আমি ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিস, জি এগুলি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিস বলতে প্রমোশন বোঝায়, তাকে বিদেশে ট্রেনিং করাইছে কিনা এটা বোঝায়, স্কিল ডেভেলপমেন্ট কি কি প্রোগ্রাম আছে এগুলি বোঝায়, তাই না? জি জি আরেকটা হলো ব্যাংকিং সেক্টরের টাইপটা, প্রাইভেট ব্যাংক, পাবলিক ব্যাংক। হ্যাঁ ঠিক আছে, জি এখন আপনি এখান থেকে কি পাইলেন? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাইলেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাইলেন। আরেকটা ভেরিয়েবল আছে, সেটা কি? কন্ট্রোল ভেরিয়েবল। জি আপনার অর্গানাইজেশনাল কালচারটা কি? আপনার অর্গানাইজেশনের কালচারটা কি? সবাই রাজা, নাকি সবাই ভিখারি, নাকি যার জোর যার মূল্য তার? জি যে ডাইরেক্টর জোর দেখাইতে পারে এই ডাইরেক্টরের বাসায় আপনি ইলিশ মাছ পাঠান, হুম 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 আপনি এইচআর এর হেড। এই ডাইরেক্টরের বাসায় আপনি গাড়ি পাঠান, এই জি ডাইরেক্টরের জি বাসায় আপনি যা চাই তাই পাঠান। আর যে ডাইরেক্টর চুপচাপ কিছু বলে টলে না, এই হুম ডাইরেক্টরের আপনি কিছু পাত্তাই দেন না। জি অর্গানাইজেশনের কালচার তো এরকম হওয়া উচিত না, একটা পলিসি থাকবে, অ্যাপ্রুভড পলিসি থাকবে। হুম ম্যানেজিং ডিরেক্টর গাড়ি পাবে, ডাইরেক্টর গাড়ি পাবে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার গাড়ি পাবে। এখন দেখা গেল যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের নামে গাড়ি গাড়ি ব্যবহার করতেছে ডাইরেক্টর। ডাইরেক্টর 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 হচ্ছে এমডি সাহেবের আত্মীয় যে এমডি সাহেবের আত্মীয়। আহ, এই হলো মানে কন্ট্রোল ভেরিয়েবল, জি অর্গানাইজেশন কালচার। হ্যাঁ, জি তাহলে আরেকটা কন্ট্রোল ভেরিয়েবল নিতে পারেন আপনি, সেটা হলো এমপ্লয়ি ডেমোগ্রাফিক্স। এমপ্লয়ি ডেমোগ্রাফিক্সটা কি? ধরেন বয়স হয়ে গেছে 65, হুম এখনো হুম সে চাকরি করতেছে। এইজ, হ্যাঁ জেন্ডার, মেলদেরকে খুব বেশি স্যালারি দেওয়া হচ্ছে, ফিমেলদেরকে পাত্তাই দেওয়া হইতেছে না। জি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লোকদেরকে এখানে কোনো পাত্তাই দেওয়া হইতেছে না। না আবার এক্সপিরিয়েন্স লোকদেরকে অনেক বেশি স্যালারি দেওয়া হচ্ছে। দুইটাই হইতে পারে। জি তারপরে পিএইচডি করে গেছে ডক্টর হাফিজুর রহমান, জি স্যালারি বাড়তেছে না, না বা স্যালারি ডাবল হয়ে গেল। তাহলে কি এটা একটা আমাদের
কন্ট্রোল ভেরিয়েবল। ওকে, কন্ট্রোল। জি জি তাহলে জি। আমরা কি পেলাম? আমরা আপনার যে টপিকসটা জি হলো কম্পেনসেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন বাংলাদেশ ব্যাংকিং সেক্টর, এ কম্পারেটিভ ইভালুয়েশন বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট ব্যাংকস ইন বাংলাদেশ। জি এখান থেকে আমরা ভেরিয়েবল যদি নেই তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেয়েছি আমরা এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন, একটাই ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা পেয়েছি কম্পেনসেশন প্যাকেজ, ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিস, ব্যাংকিং সেক্টর টাইপ। আর কন্ট্রোল ভেরিয়েবলস আমরা পেয়েছি কি অর্গানাইজেশনাল কালচার, এমপ্লয়ি ডেমোগ্রাফিক্স। ওকে, হ্যাঁ হ্যাঁ এখন তাদের সাথে আমরা কোরিলেশন অ্যানালাইসিসটা করব। জি কোরিলেশন অ্যানালাইসিস করতে যে আমরা কি করছি, মিজার করছি। মিজারটা কি করছি আমরা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বলেন বলেন বলেন, হচ্ছিল তো। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, রিলেশনশিপ মেজার করছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোরিলেশন রিলেশনশিপ কোরিলেশনের রেঞ্জটা কি? কোরিলেশনের রেঞ্জটা হলো -1 টু পজিটিভ +1, -1 টু +1। রেঞ্জ রেঞ্জ নেগেটিভ রিলেশন কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, আর জি মাঝখানে হলো জিরো রিলেশন, নো কোরিলেশন। জি ওকে, মানে আপনার স্যালারি 1 লাখ টাকা বাড়াইলো আপনি আসেন, 1 লাখ টাকা কমাইলেও আপনি আসেন, জি কোনো রিলেশন নট নাই, নো না রিলেশন। নো রিলেশন না পজিটিভ রিলেশন, যে আপনি 1 লাখ টাকা স্যালারি বাড়াইতেছে, আপনার এমপ্লয়ি সাস্টেইনেবিলিটি বেড়ে গেছে, 10% বা 20% স্যালারি বাড়াই দিছে, জি এমপ্লয়ি টার্নওভার কমে গেছে। জি আবার দেখা গেল যে নেগেটিভ কোরিলেশন, স্যালারি কমাই দিছে, এমপ্লয়ি টার্নওভার বেড়ে গেছে, চাকরি হ্যাঁ ছেড়ে দিয়ে সবাই চলে যেতেছে। চলে যাচ্ছে হ্যাঁ তাহলে কোরিলেশন পেয়ে গেলেন। এখন হ্যাঁ আপনার ডাটার সাথে দেখেন মিলেই যাচ্ছে কিনা। জি 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 আচ্ছা আমার যে টপিক টাইটেলটা ভাইয়া জি ভাই, এখানে এখানে হচ্ছে জব স্যাটিসফ্যাকশন ওয়ার্ডটা উল্লেখ নাই টাইটেলের ভিতরে, তাহলে কি আমরা এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? জব স্যাটিসফ্যাকশন টাইটেল উল্লেখ না থাকুক সমস্যা নাই, আপনি আপনি ওইখানে যেটা দিছেন এটাও তো আছে, যেটা আছে কি আছে। এখানে আছে আমি মূলত আসলে কম্পারিজন করতে চাচ্ছি হুম, দুইটা ব্যাংকের কম্পেনসেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিস কি আছে। রাইট। এখন তো মিজার এটা করবেন না, কম্পেনসেশন ম্যানেজমেন্টের ডাটা নিচ্ছেন, আপনি ডাটা নেবেন না, এই ডাটা আপনি জি জি কোথায় পাবেন বলেন তো? আপনি যে জিনিস নিছেন, বাবারি বাবা কঠিন জিনিস তো, এই ডাটা পাবেন কোথায়? কে দিবে এই ডাটা? না এই ডাটা আপনারা দিবেন, আপনি একজন এমপ্লয়ি হিসেবে দিবেন, প্রাইভেট ব্যাংকের একজন এমপ্লয়ি হিসেবে কোশ্চেনারি অ্যান্সার গুলো। পাইছেন? কারোর কাছে চাইছেন ডাটা? কেউ দিছে আপনারে? না এটা তো প্রাইভেট ডাটা, সবাই তো দিতে কেউই দিবে না এই ডাটা, কেউই দিবে না ভাই। এই জন্যই আপনি তো প্রাইমারি ডাটা নিয়ে কাজ করতে হবে, পাবলিশ ডাটা তো পাবেন না এটা। না প্রাইমারি ডাটা মূল ফোকাস আমার হচ্ছে। আরে বাপরে বাপ, ভেরি ডেঞ্জারাস জিনিস ভাই, ভেরি চ্যালেঞ্জিং জিনিস নিছেন হাতে। যাক, আল্লাহ হ্যাঁ, আপনাকে সফল করুক, অসুবিধা নাই। আমি তো আল্লাহর রহমতে সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করবো, কারণ কি আমার প্রাইমারি আমি ডাটা এখানে আমার কেউ দিবে না। আমি এখানে সেকেন্ডারি ডাটাও ইউজ করতে পারবো, যেমন হচ্ছে সার্কুলার গুলো আছে না। হ্যাঁ, তো আপনি ব্যাংকের ডাটা কোথায় পাবেন? ব্যাংকের স্যালারি কে দিবে আপনাকে? ব্যাংকের সার্কুলার গুলো পাবো না আমি? সার্কুলার গুলোতে স্যালারি উল্লেখ আছে না? আচ্ছা, ওই সার্কুলার দেখে দেখে নিবেন। আচ্ছা, গুড, হ্যাঁ। ফাইন ফাইন, এটা একটা গুড, এই তো একটা রিলেশন করে ফেলছেন, ফাইন। হুম, আর আচ্ছা, গভর্নমেন্ট তারপরে আমরা এই কোরিলেশন শিখলাম, ভেরিয়েবল জি শিখলাম, তারপরে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসটা কি? একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সেটা হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমরা জি জানি একটার সাথে একটা যদি হয় সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ বের করি, তাহলে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আজকে এই পর্যন্ত থাকুক না? জি জি থ্যাংক ইউ ভাই, মাশাল্লাহ, মাশাল্লাহ, আজকে বেশ ভালোই আলোচনা হয়েছে, অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে হয় আজকে আলোচনা হয়েছে, কারণ এগুলো আমাদেরকে ওখানে ভাইবা বোর্ডে তো এগুলো জিজ্ঞাসা করবে যে আপনি যে হ্যাঁ, টপিক। একদম আপনার আপনার এই প্রপোজালটা ধরে ধরে এই জিনিসগুলো জি যদি বলতে শুরু করে দিতে পারেন, তখন
তাদের একটা কনফিডেন্স জন্মাবে যে না আমরা শিখাইছি ভালো, তারা রিলেট করতে পারছে তাদের থিসিসটা। আরেকটা হলো টেল আস অ্যাবাউট ইউরসেলফ। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো, আজকে তার সময় নাই, আগামীকালকে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।